আজকের যে আলোচনা আমরা পড়ে এসেছি ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন তার আগে পড়েছি আমরা রেপ্লিকেশন, then transcription, then translation. আজকে ট্রান্সলেশন পড়ব। কোডিং হয়ে গেছে, এবার যে কোড থেকে যে সংবাদ এসছে সেটা ডিকোডিং করব। ঘটনা হচ্ছে সংবাদ সৃষ্টি করছে কে? ডিএনএ। মানে ডিএনএ ইজ রেসপন্সিবল ফর জিন এক্সপ্রেশন বা এক্সপ্রেশন অফ জিন। কিন্তু ডিএনএর কাছে জিন আছে, কিন্তু ডিএনএ নিজে নিজে কিচ্ছু করতে পারবে না। ডিএনএকে হেল্প নিতে হবে কার? না, আরএনএ, ভেরিয়াস টাইপ অফ আরএনএস। এই আরএনএসকে নিতে গেলে পরে তখন আমরা দেখেছি যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে ভেরিয়াস টাইপস আরএনএ তৈরি হয়েছে। এবং সেন্ট্রাল ডগমা সেখানে আমরা কি দেখেছি? না, আমরা দেখেছি ডিএনএ থেকে ডিএনএ বাই রেপ্লিকেশন, ডিএনএ টু আরএনএ বাই ট্রান্সক্রিপশন, RNA to protein, that is ট্রান্সলেশন। এই জিন এক্সপ্রেশন এর পরে যখন আমরা পড়ব, এই জিন এক্সপ্রেশন রেগুলেশন করা যায় বা রেগুলেটেড জিন এক্সপ্রেশন হয়। এই জিনকে এক্সপ্রেশন করতে গেলে আমরা যদি রেগুলেট করতে না পারতাম তাহলে কিন্তু কোনো জীবের দ্বারা বাঁচা সম্ভব হতো না। তো সেই আলোচনা আজকে নয়, পরের ক্লাসে হবে। ট্রান্সক্রিপশন এমনই একটা মেটাবলিক অ্যাক্টিভিটি যেটা মেইনলি ঘটে কোথায়? সাইটোপ্লাজমে। তো সাইটোপ্লাজমে ঘটবে এই অ্যাক্টিভিটিটা। তো এটা ইন কেস অফ প্রোক্যারিওটস অ্যান্ড অলসো ইন কেস অফ ইউক্যারিওটস। কারণ টু টাইপসের সেলের ক্ষেত্রেই সাইটোপ্লাজম হচ্ছে কমন এরিয়া। সাইটোপ্লাজমটা হচ্ছে কমন এরিয়া যেখানে এটা ঘটতে পারে। এছাড়াও যদি তোমার কাছে মনে প্রশ্ন আসতে পারে যে আমরা দেখেছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইয়েস, সেখানেও কিন্তু প্রোটিন সিনথেসিস হয়। এবং এই প্রোটিন যে সিনথেসিস হয় বাই ট্রান্সলেশন, সেই প্রক্রিয়ার মাধ্যমে মূলত কি হয় না, মূলত হয় যে পলিমারাইজেশন অফ অ্যামাইনো অ্যাসিড, দ্যাট ইজ পলিপেপটাইড, সিম্পল পলিপেপটাইড। এই সিম্পল পলিপেপটাইড কোনো কাজের নয়। পরবর্তীতে এই সিম্পল পলিপেপটাইডকে ট্রান্সফর্ম করে অ্যাকচুয়াল থার্ড ডিগ্রি বা 3 ডাইমেনশন অবস্থায় প্রোটিনে পরিণত করতে, তবেই সেটা কার্যকরী হয়। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, which is the organelle responsible for the synthesis of
কমপ্লিট প্রোটিন কোন কোষীয় অঙ্গাণু সিম্পল পলিপেপটাইডকে একদম কার্যকরী পলিপেপটাইড বা প্রোটিনে তৈরি করে? এটা কিন্তু কোষ পড়ানোর সময় আমি বলে এসেছি বারবার, প্রশ্নটা রাখলাম। মূলত কি হয়, আমরা এতক্ষণে যেটা জেনেছি সেটা হচ্ছে যে এই এমআরএনএ তৈরি হওয়ার পরে নিউক্লিয়ার পোর্ট থেকে বেরিয়ে আসবে বাইরে। ইন কেস অফ ইউক্যারিওটস যখন বেরিয়ে আসবে তখন কিন্তু কমপ্লিট এমআরএনএ বেরিয়ে আসবে উইথ ক্যাপিং, টেইলিং অ্যান্ড স্ট্রাকচারাল জিন। এছাড়াও আপস্ট্রিম of capping, downstream of tailing, that is 5 prime and 3 prime। আমরা যখন mRNA পড়ব তখন 5 prime to 3 prime পড়ব। এটা হচ্ছে ইন কেস অফ ইউক্যারিওটস। প্রোক্যারিওটসে কি হচ্ছে না, এই ক্যাপিং আর টেইলিংয়ের দরকার নেই, সেখানে mRNAটা পেলেই হলো। আর মেশিনারি কি, দুটোর ক্ষেত্রেই সেম, রাইবোজোম, দুটোর ক্ষেত্রেই সেম, ইট ইজ রাইবোজোম। তাহলে এই রাইবোজোম মেশিনারি হিসেবে, মানে সেলুলার মেশিনারি যা প্রোটিন সিনথেসিসের মূল কাজ করবে, তো এই রাইবোজোম ছাড়া আর কি কি দরকার হবে? প্রথমে আমরা ইউক্যারিওটটা পড়বো, কারণ ইউক্যারিওটসের মেইনলি আমাদের ট্রান্সলেশনের মধ্যে আছে এনসিইআরটি, সরি প্রোক্যারিওটটা পড়বো, প্রোক্যারিওটসের ক্ষেত্রেই পড়বো মূলত। পরবর্তীতে কিছু কিছু জায়গাগুলো আমরা ইউক্যারিওটসে আলোচনা করব। তো সংক্ষেপে প্রথমে যেটা আমাদের বুঝতে, নাট সেলে কি কি হয়, প্রথম কাজ ফার্স্ট অফ অল কী হবে না, অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডটাকে চার্জ করতে হবে। চার্জ করলে পরে মানে এটাকে কী করতে, অ্যাক্টিভেশন করতে হবে। উইদাউট অ্যাক্টিভেশন ডিঅ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড ইজ নট এলিজেবল ফর প্রোটিন সিনথেসিস। তো এটাকে করতে গেলে আমাকে এটিপি দিয়ে চার্জ করতে হবে, এটিপি। এবং এটার সঙ্গে কি হবে না, এটিপি থেকে হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড এএমপি, এবং এর মধ্যে একটা এনজাইম কাজ করবে যেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। কোথায় দেখা যায়, অনেকবার বলেছি, টিআরএনএর ডিএইচইউ লোপে রাখতে পাওয়া যায়, এবং এনজাইমটা তৈরি করবে, এনজাইমের সঙ্গে যুক্ত হবে। যখন এই অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হলো, এই অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিডটা কোথায় তৈরি হয়েছে না, টিআরএনএতে। টিআরএনএর যে জায়গায় যুক্ত হবে, আসলে যে অ্যামাইনো, আমি বলে দিই, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ, অ্যামাইনো অ্যাসাইল সিনথেটেজ, এটা দুটো বাইন্ডিং সাইট থাকে, ঠিক আছে? নাম্বার 1 বাইন্ডিং সাইট, নাম্বার 2 বাইন্ডিং সাইট। ভালো করে বোঝো, এখানে কি হবে, এই চার্জড যে মেনলি যে অ্যামাইনো অ্যাসিডটা আমরা অ্যাক্টিভেটেড করেছি, কাকে দিয়ে না, এটিপি দিয়ে। এই যে অ্যাক্টিভেটেড করে দুটো পাইরোফসফেট কিন্তু এখানে বের করে দিয়েছি, পাইরোফসফেট বের হয়ে গেছে, দুটোর এনার্জি কিন্তু এর মধ্যে প্রবেশ করেছে। এটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না পেপটাইড বন্ড তৈরি হবে। পেপটাইড বন্ডে যে এনার্জিটা লাগবে, এই কিন্তু অ্যামাইনো অ্যাসিডে এই এটিপিটা ঢুকে গেল। ভালো করে বোঝো, এই যে এটিপিটা প্রথমে অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে অ্যাক্টিভেশন হলো, অ্যাক্টিভেটেড অবস্থায় আসলো, এই যে প্রথম ফার্স্ট এবং লাস্ট, এই যে দুটো পাইরোফসফেটের থেকে এনার্জি নিয়ে যুক্ত হলো, এই দুটো যুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসিডে যখনই যুক্ত হলো,
তখন এইখানে কি হলো না অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড যুক্ত করলো। এবং এখানে আরেকটা বাইন্ডিং সাইট হচ্ছে কি, এটা টিআরএনএ বাইন্ডিং সাইট, টিআরএনএ। আর ঠিক আছে, টিআরএনএ, তাহলে এটা হচ্ছে এনজাইম। কোন এনজাইম? না অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস। এই যখন অ্যামাইনো অ্যাসিড মানে অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড টিআরএনএর সঙ্গে যুক্ত হলো, তখনই হলো কি টিআরএনএ চার্জিং। এই চার্জ টিআরএনএ তখন কিন্তু অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে কোথায়, সেলুলার যে মেশিনারি দ্যাট ইজ রাইবোজোমের কাছে চলে যাবে। রাইবোজোম পড়বে, পরবর্তীতে আসছি কীভাবে হয়। তো তখন এটা পড়ার পরে এই টিআরএনএগুলো অ্যান্টিকোডনের মাধ্যমে পরপর যুক্ত হবে। তো সরি, তো ফার্স্ট যেটা কি করলাম না, তাহলে আমাদের কি হয়েছে না, যদি আমরা নর্মাল 5 প্রাইম প্রোক্যারিওটিক বলছি, 3 প্রাইম এমআরএনএ তৈরি হয়ে গেছে, সাইটোপ্লাজমে আছে। এবং এখানে কি অবস্থা আছে, একটা ফার্স্ট দরকার হচ্ছে এমআরএনএ, সেকেন্ড দরকার কি, 1 নম্বর দরকার হয়েছে এমআরএনএ, যে কি করেছে না সংবাদ বহন করে এনেছে। 2 নম্বর কি দরকার হবে না, চার্জ টিআরএনএ। থার্ড দরকার হবে কি, রাইবোজোম। তাহলে এইগুলোর যে প্রথম দরকার হবে, প্রথম কি কি দরকার হচ্ছে, ফার্স্ট হচ্ছে এগুলো দরকার হবে। এবার এই এমআরএনএর কতগুলো জায়গা আছে যেগুলো আমরা পরপর করে বুঝবো আমরা এনসিআরটিতে। মূলত ফার্স্ট অফ অল কী আসবে না, নর্মাল অবস্থায় যখন এই বিগ আর স্মল সাব ইউনিট যুক্ত থাকছে, কিন্তু ইনিশিয়েশন ফ্যাক্টর IF1 অ্যান্ড IF3 এই দুটো এর সঙ্গে যুক্ত হলে পরেই সঙ্গে সঙ্গে সাব ইউনিট দুটো আলাদা হয়ে যায়। এবং IF3 এবং IF1, আমি 1 আর 2 লিখছি, আর লিখছি না IF3, এরা যুক্ত হবে কোথায় না এমআরএনএর সেই জায়গায় যেখানে সাইন ডালগার্নো সিকোয়েন্স আছে। সাইন ডালগার্নো সিকোয়েন্স কি সিকোয়েন্সটা, এ জি জি এ জি জি, এই সিকোয়েন্সটা বসে আছে কোথায়, এমআরএনএর উপরে। আর এই স্মল যে রাইবোজোমের যে পার্ট, স্মল সাব ইউনিট, তার 16S আরএনএ, তার উপর বসে আছে অ্যান্টি সাইন ডালগার্নো। তার তাহলে কমপ্লিমেন্টারি বেস কী হবে, UCC। এখানেই কিন্তু এ চিনতে পারবে। ইন কেস অফ ইউক্যারিওটস সেক্ষেত্রে কিন্তু আলাদা, সেক্ষেত্রে ক্যাপ 7 মিথাইল যে ক্যাপ আছে, জিটিপি ক্যাপ, সেই ক্যাপে কিন্তু কোজাক সিকোয়েন্স থাকে। সেই কোজাক সিকোয়েন্স দেখার পরে সেটাকে চিনতে পারে কে না স্মল। তার ক্ষেত্রে প্রোক্যারিওটের ক্ষেত্রে স্মল সাবইউনিট কত, 30S, আর বড় সাবইউনিট কত, 50S। আর ইউক্যারিওটের ক্ষেত্রে বিগ সাবইউনিট কত, বিগ সাবইউনিট হচ্ছে 60S, আর স্মল সাবইউনিট 40S। তো এই 40S আর 60S এইটা একটু মনে রাখো, খুব ভাইটাল কথা বলতে যাচ্ছি এবার। 60S-এ 30S-এ 16S আরএনএ সে কমপ্লিমেন্টারি বেস করবে কার সঙ্গে, এমআরএর সঙ্গে। 40S-এর ক্ষেত্রে 18S
এতদিনের নিশ্চয়ই রাইবোজোম পড়িয়ে দিয়েছে, অনেকে সব মনে মনে রয়েছে। আরএনএ সে কম্পিটিভ বেস তৈরি করবে কোথায় না 5 প্রাইমে যে ক্যাপের সঙ্গে। এখানে কোনো স্ক্যানিং হয় না, কার প্রোক্যারিওটের ক্ষেত্রে কোনো স্ক্যানিং হয় না, ইউক্যারিওটের ক্ষেত্রে স্ক্যানিং করে এসে কোথায় যুক্ত হতে হবে না ফার্স্ট যে কোডন কোথায় থাকে এমআরএনএর উপরে, অলওয়েজ কোডন হবে AUG, প্রোক্যারিওট হোক ইউক্যারিওট হোক। এ কী ধরনের অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসবে না 4 যে অ্যামাইনো অ্যাসিড মানে অ্যাক্টিভেটেড অ্যামাইনো অ্যাসিড সেটা হচ্ছে মিথিওনাইন ইন কেস অফ ইউক্যারিওটস, আর ফর্মালিটেড মিথিওনাইন সেটা হচ্ছে ইন কেস অফ প্রোক্যারিওটস। এবার এমনভাবে বুঝবে যে AUG এইভাবে থাকবে, এবং এইখানে যখন আসবে এবার কি হবে না IF2 এইখান থেকে টিআরএনএকে সাইটোপ্লাজম থেকে টিআরএনএকে নিয়ে আসবে, নিয়ে এসে আমি এই জায়গাটা একটু এখানে বড় করে দেখাই, নাহলে বোঝা যাবে না। এই হচ্ছে তোমার স্মল সাব ইউনিট, এমআরএনএ। তো এমআরএনএর AUG এমন জায়গায় বসবে যে পরবর্তী যে টিআরএনএ সেই টিআরএনএটা যখন আসবে এখানে, সে যে অ্যামাইনো অ্যাসিডটাকে নিয়ে আসবে সেটা কি F-MET, মানে F-MET মিথিওনাইন, মেনলি মিথিওনাইন, F-MET মিথিওনাইন। সে কী করবে না এর সঙ্গে যুক্ত হবে UAC অ্যান্টিকোডন বা নোডক দিয়ে। এই অবস্থায় যখন যুক্ত হলো এবং এর সঙ্গে কি GTP, একটা জিনিস বলে দিচ্ছি খুব ভালোভাবে মনে রাখো, এনার্জি সাপ্লাই except activation of tRNA, that is activation of amino acid and charging of tRNA, ATP ছাড়া আর কোথাও ATP দরকার হয় না। এনার্জি সাপ্লাই দেয় কিন্তু ট্রান্সলেশনে GTP, ঠিক আছে, যেখানে যাবে। এরকম হওয়ার পর এইভাবে যখন যুক্ত হলো, তার পরবর্তীতে আসবে কে বিগ সাব ইউনিট। এই বিগ সাব ইউনিটের 3টে পার্ট থাকবে, মেইনলি এনসাইটিতে 2টো পার্ট বলেছে। এটা এমনভাবে বসে যে এই মাঝখানে এটাকে পি সাইড বলা হয়, পেপটাইডাল ট্রান্সফার সাইড বা পি সাইড, এবং এটাকে বলা হচ্ছে এ সাইড, এন্টি সাইড, আর এটাকে বলা হয় এক্সিট সাইড। তাহলে একটা জিনিস বুঝলাম যে প্রথম টিআরএনএ, ফার্স্ট টিআরএনএ, ইনিশিয়েশন করবে যে টিআরএনএ, সেই টিআরএনএ কিন্তু প্রথমে বসে, তারপরে আসে লার্জ সাব ইউনিট। দেখো সব কথা বলা সম্ভব নয়, সব কথা বলতে গেলেই মানে কি বলবো 10 ঘন্টা লাগবে এ প্রসেস শেষ করতে, 10 ঘন্টা তো হবে না। তো এরপরে পরবর্তী কি হবে না, পরবর্তী এ যে অ্যামিনো অ্যাসিডটা নিয়ে এসেছিল সেটা এইখানে, পরবর্তী আরেকটা মনে করো এখানে আছে UCC, পরবর্তী যে টিএনএটা আসবে সেটা এইখানে প্রবেশ করবে এবং সে হয়তো একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। এই অ্যামিনো অ্যাসিডটার সঙ্গে এই অ্যামিনো অ্যাসিডটা পেপটাইড বন্ড তৈরি করবে কে, এই পেপটাইডিল ট্রান্সফারেন্স। এই যে পেপটাইডিল ট্রান্সফারেন্স, এখানে এনজাইমটা থাকবে বিগ সাব ইউনিটে থাকবে পেপটাইডিল ট্রান্সফারেন্স, মানে পেপটাইড বন্ড এ ট্রান্সফার করবে। এই পেপটাইডিল ট্রান্সফারেন্স এটা কিন্তু রাইবোজাইম, ঠিক আছে, এটা হচ্ছে রাইবোজাইম এনজাইম, তার মানে এটাও প্রোটিনবিহীন এনজাইম। তো এটা যুক্ত করবে এবং পরপর এরকম অ্যামিনো অ্যাসিড যুক্ত করে ইনিশিয়েশন পরে ইলংগেশন হবে, তারপরে কি আসবে, তারপরে শেষে আসবে
স্টপ কোডন, কোনো একটা সময় আসবে স্টপ কোডন, সেই স্টপ কোডনের জন্য কোনো অ্যান্টিকোডন থাকে না, অ্যান্টিকোডন থাকে না মানেই তার কোনো অ্যামাইনো অ্যাসিড থাকে না, কারণ 20টা অ্যামাইনো অ্যাসিড আছে এবং 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য 20টা টিআরএনএ আছে এবং 20টা টিআরএনএর জন্য 20টা অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ আছে এনজাইম, আলাদা আলাদা, মনে রেখে জানো। এবার যে কোনো ইউ এ আসতে পারে, ওখের ইউ এজি আসতে পারে, অ্যাম্বার ইউ জিএ আসতে পারে, ওপাল, যাই আসুক না কেন, একে রিকগনাইজ করতে পারে কে না রিলিজ ফ্যাক্টর বা রো ফ্যাক্টরও বলতে পারো, কোনো অসুবিধা নেই। এই রিলিজ ফ্যাক্টর কী করবে না এসে এখানে কাকে কাকে আলাদা করে দেবে, এই পলিপেপটাইড যেটা তৈরি হয়েছে পরপর সেটাকে সরিয়ে আনবে, সেটা কাজে লাগবে। পরে চ্যাপেরল প্রোটিনের মাধ্যমে সে পরবর্তীতে কমপ্লিট প্রোটিন তৈরি করবে। এছাড়া যে সমস্তগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে প্রোটিন সৃষ্টি হবে সেগুলো কিন্তু পূর্ণতা প্রাপ্তি হবে আরেকটা অর্গানেলের মাধ্যমে। তো এই দুটো সাব ইউনিট আলাদা হয়ে যাবে, সব কিছু আবার রিসাইক্লিং হবে, মানে আবার কাজ চলবে। এমআরএনএটা, এই এমআরএনএটা এটা কিন্তু ধ্বংস হবে কার দ্বারা, আরএনএজ এনজাইম দ্বারা ধ্বংস হয়ে যাবে, কারণ কাজ শেষ, সব শেষ, নতুন করে আবার তৈরি করতে হবে। মোটামুটি যতটুকু সংক্ষেপে বোঝাতে হয় ততটুকু বোঝালাম। এরপরে আমরা এনসিইআরটিতে ঢুকব। এনসিইআরটি ঢোকার আগে কারো যদি কোনো এইখানে